হ্যালো গাইস, এই সপ্তাহে মার্কেট আবার 18,700-র উপরে চলে গেছে। প্রায় 6 মাস পর। ফাইন্যান্স মন্ত্রকের মতে ভারত এখন $3.75 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে। কিন্তু এই সবের মধ্যে আমাদের কি লাভ? বলা হয় ইকোনমিতে বিলিয়ন বানাতে হলে মিলিয়নে ইনভেস্ট করতে হয়। ইনভেস্টমেন্ট করে আমরা নিজেদের জন্য, আর যদি আপনি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হন, তাহলে অন্যদের জন্য সম্পদ তৈরি করতে পারেন, তাদের ওয়েলথ ক্রিয়েশন করতে সাহায্য করতে পারেন। কীভাবে? 3টি কাজ করি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যেখানে আমি বলব মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হওয়ার ফুল প্রুফ উপায়। দ্বিতীয়ত, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তৃতীয়ত, এই ভিডিওটি লাইক করে। চলো শুরু করি। হাই গাইস, আমাদের একদম নতুন চ্যানেল সেন্ট্রি শালা বাই সেন্ট্রিসিটিতে আপনাদের স্বাগতম। আপনার ওয়েলথ পার্টনার, আমার নাম অনুজ এবং আপনি দেখছেন সিরিজ 5 পাস ফর শিওর ভিডিওস। আসন্ন সব ভিডিওতে আমরা সিরিজ 5 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের সবটি অধ্যায় কভার করব। আজ আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ। এটাই সিরিজ 5-এর প্রথম অধ্যায়। এর আগে আমি আপনাদের জানিয়ে দিই, নাইসেম সিরিজ 5 হলো সেবি দ্বারা নির্ধারিত একটি বাধ্যতামূলক পরীক্ষা, যা সব মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের জন্য। আমরা সিরিজ 5-এর পুরো কারিকুলাম কভার করব, প্র্যাকটিস প্রশ্ন সহ। এটি আপনাকে একজন সফল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে, আপনার জ্ঞান বানাতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হলো সহজভাবে সেই বিষয়গুলো বা প্রশ্নগুলো স্পর্শ করে আপনাকে পুরো সিলেবাস কভার করানো, যেগুলো নাইসেম সিরিজ 5-এর পরীক্ষায় বারবার বা বেশিরভাগ সময় জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তো প্রথম অধ্যায়টি হলো ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ। ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে সবচেয়ে প্রথম অধ্যায়টি হলো ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ। এতে কিছু টপিক আছে যেগুলো আজ আমরা কভার করতে পারি। এই অধ্যায়টি পড়ার পর আপনি বিনিয়োগকারী এবং তাদের আর্থিক লক্ষ্য, সেভিংস ও বিনিয়োগ, বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস, বিভিন্ন ধরনের বিনিয়োগ, ঝুঁকি পরিমাপ ও ব্যবস্থাপনা, ঝুঁকি প্রোফাইলিং বোঝা, অ্যাসেট অ্যালোকেশন এবং আপনি নিজে বিনিয়োগ করবেন নাকি একজন পেশাদার সাহায্যের প্রয়োজন হবে, এসব বিষয় বুঝতে সক্ষম হবেন। দুটির মধ্যে পার্থক্য কী, এই সমস্ত বিষয় আজ আমরা আলোচনা করতে চলেছি। সবচেয়ে প্রথম বিষয়, বিনিয়োগকারী এবং তাদের আর্থিক লক্ষ্য। আপনি নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন, মার্কেট কেমন চলছে, আমি কোথায় বিনিয়োগ করব, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, কোনটায় কত রিটার্ন আসবে, মুদ্রাস্ফীতি কত চলছে, মুদ্রাস্ফীতি সমন্বিত রিটার্ন কত পাওয়া যেতে পারে, এই সব প্রশ্ন উঠে আসে। আজকাল এই প্রশ্নগুলো বাজারে খুব সাধারণভাবে জিজ্ঞাসা করা হয়। কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে সমস্যা কী? এই সব প্রশ্নই বিনিয়োগের সাথে সম্পর্কিত। আমাদের কোথায় বিনিয়োগ করা উচিত? এই প্রশ্নগুলোর কোনোটাতেই বিনিয়োগকারীর কথা জিজ্ঞাসা করা হয়নি। বিনিয়োগকারীর কী প্রয়োজন সেটা বলা হয়নি। এখানে বিনিয়োগকারীর প্রয়োজনগুলোকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়নি। এই কারণেই প্রথম প্রশ্ন আসে, কেন বিনিয়োগ? কেন বিনিয়োগ সেটা বোঝার আগে আমরা একটা উদাহরণ দেখি। ধরা যাক 8 বছরের একটি মেয়ে আছে, যার বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন আছে এবং হয়তো 10-12 বছর পর তার বা তার পরিবারের তার পড়াশোনার জন্য অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হবে। একজন ব্যক্তি আছেন, বয়স 30 থেকে 35, যিনি নিজের অবসর জীবনের জন্য একটি তহবিল গড়ে তুলতে চান। ধরা যাক যে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলছি, এবং আরেকজন ব্যক্তি আছেন, বয়স 50-55, যার অবসর জীবন একেবারে সামনে এসে গেছে। তাকেও অবসর জীবনের জন্য একটি তহবিলের প্রয়োজন। আরও একটি উদাহরণ নিয়ে নিই। ধরা যাক আরেকজন আছেন, বয়স 40, তারও একজন আছেন, যিনি আগামী 2 থেকে 5 বছরের মধ্যে একটি বাড়ি কিনতে চান। তো এগুলো সবই তাদের আর্থিক লক্ষ্য হিসেবে ধরা হয়। যখন আমাদের অবসর পরিকল্পনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যখন আমাদের সন্তানের পড়াশোনার জন্য, তাদের বিয়ের জন্য বা আমাদের অন্য কোনো খরচের জন্য কিংবা কারো বাড়ি কেনার জন্য অর্থের দরকার হয়, এগুলো আবারও আর্থিক লক্ষ্য বা ফাইন্যান্সিয়াল গোলের ক্যাটাগরিতে পড়ে। তো এগুলোই হলো আর্থিক লক্ষ্য। লক্ষ্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে। যদি আপনার কোনো আর্থিক লক্ষ্য খুব স্বল্প মেয়াদে পূরণ করতে হয়, তাহলে সেটিকে স্বল্পমেয়াদী লক্ষ্য হিসেবে ধরা হবে। যদি আপনার কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে, ধরুন আপনি এখন 30 বছর বয়সী, 35 বছর বয়সী, যে দুটি আর্থিক লক্ষ্য আপনার থেকে অনেক দূরে, 20 বছর দূরে, 25 বছর দূরে, 30 বছর দূরে, এসবকেই দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে ধরা হয়। এখন আমরা দেখলাম দীর্ঘমেয়াদী লক্ষ্য কী। কিন্তু এই দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণ করতে হলে আমাদের কিছু বিনিয়োগও করতে হবে। আমরা যে সেভিংস করছি, সেটা কি যথেষ্ট আমাদের সেই কর্পাস বা সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য, নাকি আমাদের আরও কিছু বিনিয়োগ করতে হবে? বিনিয়োগ করতে হলে আমাদের ঠিক কতটা বিনিয়োগ করতে হবে? আমরা কি সেই ঝুঁকি নিতে পারি যা আমাদের বিনিয়োগে নিতে হবে?
আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিনিয়োগগুলো কি সত্যিই মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারছে? বাজারে কিছু বিনিয়োগ আছে যেমন ডেট ইনভেস্টমেন্ট, এটা পরে আলোচনা করা হবে। ডেট ইনভেস্টমেন্ট কি? উদাহরণস্বরূপ একটি ডেট ইনভেস্টমেন্ট যা আপনাকে 7.7% রিটার্ন দিচ্ছে। আবার যদি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি 7% হয় তাহলে শেষ পর্যন্ত আপনার নেট রিটার্ন শূন্য হয়ে যায়। তাই আপনাকে সেই অ্যাসেট ক্লাস বেছে নিতে হবে যা আপনাকে মুদ্রাস্ফীতি সমন্বিত রিটার্ন দিতে পারে। উদাহরণস্বরূপ ইকুইটি। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী অধ্যায়গুলোতে এবং আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ইনভেস্টমেন্ট করার আগে আমরা কিছু বিষয় বিবেচনা করি। প্রথমত, সেটা হলো নিরাপত্তা। যখনই আমরা কোনো ইনভেস্টমেন্ট করি আমরা সবার আগে চাই আমাদের মূলধন যেন সুরক্ষিত থাকে, এবং যদি কিছুটা ঝুঁকি নিয়ে রিটার্ন বাড়ে সেটাও আমরা দেখি, মানে আমাদের কতটা ঝুঁকি নিতে হবে এবং এতে রিটার্ন কতটা বাড়তে পারে সেটাও আমরা বিবেচনা করি। কিন্তু নিরাপত্তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা আমাদের যে কোনো ইনভেস্টমেন্টে দেখি। দ্বিতীয় বিষয়টি হলো লিকুইডিটি। তরলতা বলতে বোঝায় আপনি কত সহজেই আপনার বিনিয়োগকে নগদে রূপান্তর করতে পারেন। আপনি যত সহজে আপনার করা ইনভেস্টমেন্টকে নগদ অর্থে রূপান্তর করতে পারছেন সেটাই এখানে গুরুত্বপূর্ণ। যদি আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে থাকেন যেটা সহজে নগদে রূপান্তর করা যায় না, তাহলে সেটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যখন আপনার টাকার দরকার হবে, রিয়েল এস্টেটে এমন কিছু ক্ষেত্র আছে, কিছু প্রপার্টি আছে যেগুলো সহজে বিক্রি করা যায় না, সহজে নগদে রূপান্তর করা যায় না। তাই এইভাবে আপনাকে দেখতে হবে যে আপনি যেই ইনভেস্টমেন্ট করছেন সেটা লিকুইড কিনা। রিটার্ন, যে কোনো বিনিয়োগ করার আগে আমরা রিটার্ন দেখি, ঝুঁকি অনুসারে এটি কতটা রিটার্ন দিচ্ছে, অথবা কখনো কখনো আমরা ঝুঁকিকে একপাশে রেখে দেই। আমরা শুধু এটা দেখি যে এতে কতটা রিটার্ন আসছে। উদাহরণস্বরূপ ইকুইটি দীর্ঘমেয়াদী 15% রিটার্ন দিতে পারে, ডেটে রিটার্ন 7% পর্যন্ত চলে আসে। কিছু কমোডিটিও আছে যেমন সোনা, রূপো, যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং রিয়েল এস্টেট, যেখানে ধরুন আপনি কোনো প্রপার্টি কিনেছেন সেটাকেও আপনি ভাড়ায় দিতে পারেন। তাই কোনো ইনভেস্টমেন্ট করার আগে আমরা অবশ্যই রিটার্নের দিকে নজর দিই। ইনভেস্টমেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ দিকটি হলো সুবিধা বা কনভিনিয়েন্স। আমরা কতটা সহজে কোনো ইনভেস্টমেন্ট করতে পারি। আজকের দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা খুবই সহজ। আপনি অনলাইনে ইনভেস্ট করতে পারেন, আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, আপনি ডেস্কটপ থেকেও ইনভেস্ট করতে পারেন। আপনি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে আপনার পোর্টফোলিও অ্যাক্সেস করতে পারেন, সব কিছুই অনলাইনে। এমনকি এখন 90%-এরও বেশি লেনদেন অনলাইনে হচ্ছে। ট্যাক্সেবিলিটি, কোনো ইনভেস্টমেন্ট করার আগে আমরা দেখি সেখানে কতটা ট্যাক্স লাগবে, আমাদের নেট রিটার্ন কত আসবে। এফডিতে যদি আমরা ইনভেস্ট করি 7%, তাহলে আমাদের নেট রিটার্ন কত আসছে, ট্যাক্স অ্যাডজাস্টেড রিটার্নের পরে আমাদের হাতে ঠিক কতটা থাকছে। ইকুইটিতে ট্যাক্সেশন কিভাবে হয়, ইকুইটি মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেশন কিভাবে হয়। যে কোনো ইনভেস্টমেন্টই হোক, ইনভেস্টমেন্টের ধরন যেমনই হোক, ট্যাক্সেশন একটি খুবই গুরুত্বপূর্ণ দিক যা অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা ফাইন্যান্সিয়াল গোল নিয়ে কথা বলেছি, ইনভেস্টমেন্ট নিয়েও আলোচনা করেছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টমেন্টটা কোথায় করা হবে, কোথায় কোথায় আমরা ইনভেস্ট করতে পারি, কোন কোন ভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস আছে যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। তাহলে প্রথমটি হলো ইকুইটি। ইকুইটি মানে হলো ব্যবসার মালিকানার পুঁজি। আপনি যে কোম্পানির যত শেয়ার কিনছেন সেই অনুপাতে আপনি সেই কোম্পানির মালিক হচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো কোম্পানির 50% বেশি শেয়ার কিনে নেন, তাহলে ধরে নেওয়া হয় যে আপনি সেই কোম্পানির মালিক। ঐতিহাসিকভাবে দেখা গেছে ইকুইটি খুব ভালো রিটার্ন দিয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমি সেন্সেক্সের কথা বলি, সেন্সেক্স প্রথম চালু হয়েছিল 1979 সালে 100 টাকা দিয়ে। সেন্সেক্স 100 টাকা থেকে শুরু হয়েছিল এবং আজ মে 2023-এ সেন্সেক্স 60,000-এরও বেশি ছুঁয়েছে। 100 টাকার জিনিস 1000 হয়েছে, 2000 হয়েছে, 5000 হয়েছে, 10,000 হয়েছে, 50,000 হয়েছে এবং 60,000 হয়েছে। আর আজ সেন্সেক্স 63,000-এ লেনদেন করছে। তাই ইকুইটিতে অংশগ্রহণ করার সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের খুব ভালো রিটার্ন দেখতে পাওয়া যায়। ইকুইটির পরে ডেটের পালা আসে। ডেটকে যদি আমি একদম সহজ ভাষায় ব্যাখ্যা করি তাহলে এটা এক ধরনের ঋণ। যেমন ধরুন, মিস্টার এ মিস্টার বিকে 1 লাখ টাকা দিলেন এবং বললেন 1 বছরের জন্য তুমি আমাকে 10% সুদ দেবে এবং 1 বছর পরে সেই 1 লাখ টাকাও আমাকে ফেরত দেবে। তাহলে মিস্টার বি বছরের শেষে তাকে 1 লাখ টাকা ফেরত দেবেন, এর সঙ্গে সেই 10% সুদ মানে 10,000 টাকাও দিয়ে দেবেন। তাহলে সহজ কথায় এটাকেই ডেট বা ঋণ বলে। যখন আমরা ঋণে বিনিয়োগ করি তখন অনেক ধরনের ঋণ ইস্যুকারী থাকে, যেমন কোম্পানি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার,
পৌর কর্পোরেশন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সংস্থা, পাবলিক সেক্টর, এন্টারপ্রাইজ ইত্যাদি। বন্ড বা ঋণকে সাধারণত ইকুইটির তুলনায় বেশি নিরাপদ মনে করা হয়, কিন্তু এটা একেবারেই এমন নয় যে এটা পুরোপুরি নিরাপদ বা এতে অবশ্যই রিটার্ন আসবেই। আমাদের মূলধন কমে যাবে না এমনটা নয়। এটা নয়, ঋণ বিনিয়োগেও কিছু ঝুঁকি জড়িত থাকে। কমোডিটিজ এটা আরেকটি ক্যাটাগরি যেটা নিয়ে সাধারণ মানুষ বিভিন্নভাবে পরিচিত। আমরা অনেক কম পণ্য ব্যবহার করি। কৃষিজাত পণ্য হোক, সোনা হোক, রূপা হোক, প্রত্যেকটি জিনিসই আমরা ব্যবহার করি, কিন্তু এইগুলিতে বিনিয়োগ করাও ততটাই কঠিন। তবুও আমরা কমোডিটিস কিনতে পারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গিয়ে। যেভাবে আমরা শেয়ার কিনি এনএসই বা বিএসইতে, ঠিক সেভাবেই এমসিএক্স হলো একটি ইন্ডেক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে গিয়ে আমরা কমোডিটিস কিনতে পারি। আমরা বুলিয়ন কিনতে পারি। বুলিয়নের মধ্যে প্রিসিয়াস মেটালস আসে, যেমন সোনা ও রূপা। আমরা সেখানে বেস মেটালও কিনতে পারি। বেস মেটালের মধ্যে জিঙ্ক, কপার, সীসা ও অ্যালুমিনিয়াম পড়ে, এবং কিছু কৃষি পণ্য, এমনকি এলাচেও আমরা বিনিয়োগ করতে পারি। আমরা যে কোনো কমোডিটিতে বিনিয়োগ করতে পারি। আপনি যদি ক্রুড অয়েল কিনতে চান, সেটাও কিনতে পারেন, কিন্তু সমস্যা হলো এগুলো সবই ডেরিভেটিভ কন্ট্রাক্ট। এগুলো সবই লিভারেজড কন্ট্রাক্ট। এগুলোর মধ্যে ঝুঁকিও ততটাই বেশি। লিভারেজ এবং মার্জিন ট্রেডিং আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখন আপাতত এটুকু বুঝে নিন, কমোডিটিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কারণ এগুলো সবই ডেরিভেটিভ কন্ট্রাক্ট। আপনি চাইলে বাড়িতে ফিজিক্যাল সোনা রাখতে পারেন, সেটাও খুব ভালো বিনিয়োগ। আপনি রূপও কিনতে পারেন, কিন্তু যদি আপনি এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড করেন, এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগ করেন, যেমন শেয়ার, এবং আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ইউনিটস রাখতে চান, তাহলে আপনাকে ডেরিভেটিভ কমোডিটি কন্ট্রাক্টই কিনতে হবে, যা ঝুঁকিপূর্ণ। রিয়েল এস্টেট সাধারণত রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে গেলে অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় বলে মনে করা হয়, কিন্তু আপনি রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে রিয়েল এস্টেটেও বিনিয়োগ করতে পারেন। রিয়েল এস্টেটের কিছু কমার্শিয়াল প্রজেক্টেও আপনি বিনিয়োগ করতে পারেন, যেখান থেকে রিলিজ এবং ভাড়া পাওয়া যায়। কিছু আমরা আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেখানে আমরা থাকি, তার জন্যও বিনিয়োগ করি। এবং প্রপার্টিতে করা বিনিয়োগ সাধারণত দেখা গেছে গত কয়েক বছরে আমাদের ভালো রিটার্ন দিয়েছে, যেমন রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রজেক্টস। রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড আছে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে, এবং ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে। তাহলে এই 3-4টি উপায়ে আমরা রিয়েল এস্টেটে বিনিয়োগ করি। তাহলে একবার আমি আপনাদের আবার ইনভেস্টমেন্ট অ্যাভিনিউগুলো, যেগুলো বিভিন্ন অ্যাসেট ক্যাটাগরির অধীনে আছে, সেগুলো বলে দিচ্ছি। ইকুইটিতে আমাদের কাছে ব্লু চিপ কোম্পানি আছে, মিড ক্যাপ কোম্পানি আছে, স্মল কোম্পানি আছে, লিস্টেড ও আনলিস্টেড কোম্পানি আছে, বিদেশি স্টক আছে, ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ডও আছে। এই সব ফান্ডগুলো চ্যাপ্টার 2 ভিডিওগুলোতে আসবে, সেখানে বিস্তারিতভাবে বোঝানো হবে। ফিক্সড ইনকামে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন, আরডি করতে পারেন, ব্যাংকের সাথে পলিসি নিতে পারেন, এলআইসির পলিসি নিতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও আছে, পুনরাবৃত্ত আমানত আসে, কোম্পানির ফিক্সড ডিপোজিট, যেগুলো সিডি নামে পরিচিত, সেগুলো আছে, কর্পোরেট ডিপোজিটও আছে, সিপি, ডিবেঞ্চার, বন্ডস এবং বিভিন্ন ধরনের ডেটও আছে, মিউচুয়াল ফান্ডও আছে। কমোডিটিজে আমি আপনাদের বলেছিলাম সোনা, রূপো আসে, কৃষি কমোডিটিজ আসে, ক্রুড অয়েল আসে, এবং বেস মেটাল যেমন জিঙ্ক, সীসা, কপার, অ্যালুমিনিয়াম, এইসব ইনভেস্টমেন্টও আসে। রিয়েল এস্টেটে আমি আপনাদের বলেছিলাম আপনি থাকার জন্য প্রপার্টি কিনতে পারেন, কিছু কমার্শিয়াল প্রজেক্টের জন্য প্রপার্টি কিনতে পারেন। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড, সেগুলোতেও আপনি ইনভেস্ট করতে পারেন। হাইব্রিড অ্যাসেট ক্লাসের হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, যেখানে ইকুইটি এবং ডেটের একটা অনুপাত থাকে। 3 ধরনের হাইব্রিড স্কিম আছে, আবার হাইব্রিড স্কিমগুলো চ্যাপ্টার 2তে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখন আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল গোল কি, সেগুলো কিভাবে পূরণ করা যায়, কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়। ইনভেস্টমেন্ট করার আগে আমরা কোন কোন অপশন বিবেচনা করতে পারি, সেগুলো নিয়ে ভাবতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইনভেস্টমেন্ট করার আগে যে বিষয়টা আসে, সেটা হলো রিস্ক। আমাদের আগে রিস্কটা বুঝতে হবে, যে কোনো ইনভেস্টমেন্টে কতটা রিস্ক আছে। যত বেশি রিস্ক থাকবে, তত বেশি রিটার্ন পাওয়া যাবে। প্রথমত ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশন মানে হলো সাধারণভাবে পণ্যের দামের বৃদ্ধি, অর্থাৎ যখন কোনো কিছুর দাম বেড়ে যায়, সেটাকেই ইনফ্লেশন বলা হয়। একে মূল্যস্ফীতি বলা হয়। আজ আপনি কোনো জিনিস 100 টাকায় কিনেছেন, আর তার দাম 105, 104, 106 বা 110 যাই হোক না কেন, সেটাই ইনফ্লেশনের প্রভাব।
এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি। ইনফ্লেশন টাকার ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেয়। এই টেবিলটা দেখুন কিভাবে ইনফ্লেশন আমাদের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করছে। আজ যদি কোনো জিনিস কিনতে আমাদের 10,000 টাকা লাগছে, তাহলে 5 বছর পর যদি আমরা ইনফ্লেশন 8% ধরি, তাহলে 5 বছর পর আমাদের 14,693 টাকা লাগবে। 10 বছর পর 25,589 টাকা লাগবে। 20 বছর পর আনুমানিক 46,000 টাকা এবং 30 বছর পর যেই জিনিস আজ আমরা 10,000 টাকায় কিনছি, সেটার জন্য আমাদের 1 লক্ষ টাকারও বেশি দিতে হবে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা দীর্ঘমেয়াদে এবং স্বল্পমেয়াদে আমাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। ভারতের অর্থনীতিতে সাধারণত মুদ্রাস্ফীতি প্রায় 5 থেকে 5.5% থেকে 6% মধ্যে থাকে। তাই ভারতে আমরা যে কোনো বিনিয়োগ করি এবং বেশিরভাগ বিনিয়োগকারী যারা ভারতে বিনিয়োগ করছেন, তারা সবার আগে দেখেন যে মুদ্রাস্ফীতিকে তারা হারাতে পারছেন কিনা। লিকুইডিটি ঝুঁকি। যখনই আমরা কোনো বিনিয়োগ করি, আমরা লিকুইডিটির কথাও বলি। লিকুইডিটি মানে হচ্ছে কত সহজে আপনি আপনার বিনিয়োগকে নগদে রূপান্তর করতে পারেন। ধরা যাক আপনি একটি এফডি ফিক্সড ডিপোজিট করেছেন 5 বছরের জন্য, এতে লিকুইডিটি ঝুঁকি রয়েছে, মানে আপনি সেটি 5 বছরের আগে রিডিম করতে পারবেন না। অথবা যদি আপনি 5 বছরের আগে সেটি রিডিম করেন, তাহলে হতে পারে আপনি সেই সুদ পাবেন না। যে হারে আপনি এফডিতে বিনিয়োগ করেছিলেন, সেই হারে সুদ নাও পেতে পারেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রেডিট ঝুঁকি। মূলত এটি ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেট ইনভেস্টমেন্টে হয়ে থাকে। যাকে আমরা টাকা দিয়েছি, সেই ঋণগ্রহী তার মূলধন এবং সুদের অর্থ ফেরত দিতে অক্ষম হওয়াকে বোঝায়, অর্থাৎ তার পক্ষে মূলধন এবং সুদ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। যদি সেই মূলধন ফেরত দিতে না পারে এবং সুদের অর্থ পরিশোধেও ব্যর্থ হয়, তাহলে সেটাকেই ক্রেডিট ঝুঁকি বলা হয়। যখনই আমরা কোনো ঋণ সংক্রান্ত বিনিয়োগ করি, সেটা কর্পোরেট ডিপোজিট হোক বা ফিক্সড ডিপোজিট, যে কোনো ধরনের বিনিয়োগ হোক কিংবা কোনো কোম্পানির বন্ড হোক, সব ক্ষেত্রেই সেখানে ক্রেডিট ঝুঁকি থাকে। মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি হলো সেই ঝুঁকি যা পুরো বাজারকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ 2020 সালে করোনা ভাইরাস পুরো বাজারকে কাঁপিয়ে দিয়েছিল। 12,000-এর নিফটি নেমে গিয়েছিল 7,500-এ। এটা আলাদা কথা যে সেটা আবার খুব দ্রুতই পুনরুদ্ধারও হয়ে গিয়েছিল, কিন্তু এটাই সেই ঝুঁকি যা পুরো বাজারকে প্রভাবিত করে। করোনা ভাইরাসের মতো রাজনৈতিক ঝুঁকিও হতে পারে। যখনই কোনো সরকারের পরিবর্তন আসে বা নির্বাচনের ফলাফল আসে, তখন দেখা গেছে যে ইকুইটি মার্কেট খুবই অস্থির হয়ে পড়ে। যে কোনো ধরনের বিশ্বযুদ্ধ বা যে কোনো ধরনের যুদ্ধ এই বিষয়টিকে প্রভাবিত করতে পারে। এগুলো মার্কেট রিস্কের মধ্যেই পড়ে। সুদ হার সংক্রান্ত ঝুঁকি, এটা আবার ইকুইটির তুলনায় ডেট ইনভেস্টমেন্টে বেশি দেখা যায়। বন্ড এবং অর্থনীতিতে সুদের হারের মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে। যদি অর্থনীতিতে সুদের হার বাড়ে, তাহলে বন্ডের মূল্য কমে যায় এবং যদি সুদের হার কমে, তাহলে বন্ডের মূল্য বেড়ে যায়। এই পরিস্থিতি আবারও ঝুঁকি অধ্যায়ে ব্যাখ্যা করা হবে। আপনাকে পুরোপুরি ভালোভাবে বোঝানো হবে যখন আমরা ঝুঁকি অধ্যায়টি কভার করব। এই মুহূর্তে আপনার জন্য এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথায়, বন্ড এবং সুদের হারের মধ্যে অর্থনীতিতে বিপরীত সম্পর্ক রয়েছে এবং ইকুইটি মার্কেটও পছন্দ করে সুদের হার কমে যাওয়াকে আর অপছন্দ করে সুদের হার বেড়ে যাওয়াকে। কারণ যখন সুদের হার কমে যায়, তখন এমএসএমইদের জন্য সহজে ঋণ পাওয়া যায়। তারা সহজে ঋণ নিতে পারে এবং নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারে। এখন তারা যখন নিজেদের ব্যবসা গড়ে তুলবে, তখন কোনো না কোনো জিনিস, কোনো না কোনো সার্ভিস বা কোনো না কোনো প্রোডাক্ট তো তৈরি করবেই, এবং যখন তারা কোনো সার্ভিস দিচ্ছে, কোনো প্রোডাক্ট তৈরি করছে, তখন আবারও তারা জিডিপিতে কিছু না কিছু যোগ করছে। উদাহরণস্বরূপ, কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার পুরো ডেটা জিডিপিতে অ্যাডেড ভ্যালু হিসেবেই যোগ হচ্ছে, ঠিক তো? আর যদি সুদের হার বাড়ে, তাহলে ঋণ নেওয়া অনেক খরচ সাপেক্ষ হয়ে যাবে। এমএসএমই সেক্টর বা ব্যবসায়ীরা ঋণ নিতে গেলে ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা একটু দেরি করতে পারে। এই কারণে তাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলো আরও দেরি হতে পারে এবং জিডিপিতেও এর প্রভাব পড়তে পারে। এগুলো তো সব রিস্ক হয়ে গেল। এখন কি এমন কিছু কৌশল আছে যার মাধ্যমে আমরা রিস্ক কমাতে পারি, বা এমন কোনো ব্যবস্থা আছে যাতে আমরা রিস্ক মিটিগেট করতে পারি? তাহলে চলুন আমরা সেই কৌশলগুলো দেখি। প্রথমটি হলো এড়িয়ে চলা। যদি কোনো ইনভেস্টমেন্ট আপনার বোধগম্য না হয় বা আপনাকে খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়, তাহলে সেটিকে স্পষ্টভাবে এড়িয়ে চলুন। আপনাকে সেই অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। উদাহরণস্বরূপ, ডেরিভেটিভসকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আপনি ডেরিভেটিভস থেকে দূরে থাকতে পারেন। আপনি এমন ইনভেস্টমেন্ট করতে পারেন যা সহজ, সরল এবং স্বচ্ছ, যেমন মিউচুয়াল ফান্ড।
দ্বিতীয়ত, এমন একটি অবস্থান নিন যাতে কোনো ঘটনার থেকে আপনি লাভবান হতে পারেন। এখন আপনি এমন কোনো ইনভেস্টমেন্ট করুন যাতে কোনো ইভেন্টের সুবিধা আপনি নিতে পারেন। যেমন করোনা ভাইরাস এসেছিল, তারপরে সব আইটি স্টক খুব ভালো রিটার্ন দিয়েছিল। এই ধরনের সুযোগ আপনাকে মার্কেটে খুঁজে বের করতে হবে। তাই যদি আপনি সেই সময় আইটি স্টকগুলোতে ইনভেস্ট করতেন, তাহলে আপনি ভালো রিটার্ন পেতেন। রিস্ক কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ডাইভার্সিফিকেশন। একটা কথা আছে, কখনোই আপনার সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। আপনার সমস্ত ইনভেস্টমেন্ট একটাই অ্যাসেট ক্লাসে করা উচিত নয়। উদাহরণস্বরূপ, ফাইন্যান্সের একটি সহজ নিয়ম আছে, 100 থেকে আপনার বয়স বাদ দিন, সেই শতাংশ ইনভেস্ট করুন ইকুইটিতে। যদি আপনার বয়স 30 বছর হয়, তাহলে আপনার 70% এক্সপোজার ইকুইটিতে থাকা উচিত, বাকি 30% আপনি ডেটে ইনভেস্ট করতে পারেন। 50 বছর বয়সে পোর্টফোলিও হওয়া উচিত 50-50, আর 70 বছর বয়সে আপনার ইকুইটি কমে যাবে এবং ডেট এক্সপোজার বাড়িয়ে দেওয়া হবে। পরবর্তী টপিক হলো অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশনের মানে হলো একজন বিনিয়োগকারীর টাকা বিভিন্ন অ্যাসেট ক্যাটেগরিতে ভাগ করে দেওয়া, যাতে নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জন করা যায়। অ্যাসেট অ্যালোকেশনের একটাই মানে, যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ বিভিন্ন অ্যাসেট ক্যাটেগরিতে করা হয়, যাতে সে তার কাঙ্ক্ষিত বিনিয়োগ লক্ষ্য বা আর্থিক লক্ষ্য অর্জন করতে পারে। এর জন্য আমরা পোর্টফোলিও ডিজাইন করব ঝুঁকি ও রিটার্ন অনুযায়ী। উদাহরণস্বরূপ, যদি সে ঝুঁকি নিতে চায়, যদি তার বয়স 35 বছর হয়, অর্থাৎ জীবনের খুবই প্রারম্ভিক পর্যায়ে থাকে, তাহলে আমরা তার বিনিয়োগের বড় অংশ ইকুইটিতে রাখব। তার ইকুইটি এক্সপোজার বেশি থাকবে এবং ডেট কম থাকবে। যদি তার ফাইন্যান্সিয়াল লক্ষ্যগুলো অনেক দূরে থাকে, 20 বছর দূরে থাকে, 25 বছর দূরে থাকে, তাহলে হতে পারে আমরা তার মিউচুয়াল ফান্ডেও স্মল ক্যাপ বেশি দেব, মিড ক্যাপ বেশি দেব, লার্জ ক্যাপ কম দেব। এইভাবে তার পুরো অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। হতে পারে 30% আমরা তাকে সোনা দিই, 30% আমরা তাকে কমোডিটিজে বিনিয়োগ করাই। কিন্তু সব কিছুই নির্ভর করে বিনিয়োগের উদ্দেশ্য, ঝুঁকি এবং আর্থিক লক্ষ্যগুলোর ওপর। 2 ধরনের অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি আছে। প্রথমটি হল কৌশলগত সম্পদ বরাদ্দ, দ্বিতীয়টি হল কৌশলগত সম্পদ বরাদ্দ। এখন আমরা স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন নিয়ে কথা বলবো। স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন বিনিয়োগকারীদের আর্থিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যখন একজন বিনিয়োগকারীর লক্ষ্য হল রিটায়ারমেন্টের জন্য একটি কর্পাস তৈরি করা। আজ তার বয়স 30 বছর। পরবর্তী 30 বছরে ধরুন তার 2 কোটি টাকা দরকার, 5 কোটি টাকা দরকার। এই লক্ষ্য পূরণের জন্য আমরা যে বিনিয়োগ করব, সেটাই হবে স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন হিসেবে বিবেচিত। এই 2 কোটি টাকার লক্ষ্য অর্জনের জন্য আমরা যেই অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করব, অর্থাৎ ইকুইটি, ডেট, কমোডিটি, কারেন্সি, যেখানেই বিনিয়োগ করি না কেন, বিনিয়োগকারীর ঝুঁকির ভিত্তিতে তা নির্ধারিত হবে। এটাই হলো স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন। দ্বিতীয়টি হলো ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন। স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনের বিপরীতে কেউ চাইলে ডাইনামিকভাবে বিভিন্ন অ্যাসেট ক্যাটেগরির মধ্যে অ্যালোকেশন পরিবর্তন করতে পারে। তাদের উদ্দেশ্য একটাই, মার্কেটের মুভমেন্টের সুবিধা নেওয়া। তাই ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশনের একমাত্র উদ্দেশ্য হল মার্কেটে উপস্থিত সুযোগের সর্বোচ্চ সুবিধা নেওয়া। অন্যভাবে বললে, চেষ্টা করা হয় পোর্টফোলিওর ঝুঁকি কমানো, রিটার্নে কোনো আপস না করেই, অথবা পোর্টফোলিওর রিটার্ন বাড়ানো, ঝুঁকি না বাড়িয়েই। ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশনকে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশনও বলা হয়। রিব্যালেন্সিং বলতে, যদি আমি আমার পোর্টফোলিওতে ডেট এবং ইকুইটি 50-50% রেখেছি এবং কিছু সময় পর ইকুইটি 10% উপরে চলে গেছে আর ডেট 5% নিচে নেমে গেছে, বা ডেটে 5% রিটার্ন এসেছে বা ইকুইটিতে 10% নিচে নেমে গেছে, তাহলে আমার অ্যাসেট অ্যালোকেশন আর 50-50 থাকুন না। তাহলে যেটাতে আমার বেশি রিটার্ন আসছে সেটা আমাকে বিক্রি করতে হবে, এবং যেটাতে আমার লস হচ্ছে সেটা আমাকে কিনতে হবে, যাতে রিব্যালেন্সিং আবার 50-50 ফিরে আসে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এই সব নিজে করতে পারবেন, নাকি একজন পেশাদারের সাহায্য নেবেন? নিজে করবেন নাকি পেশাদারের সাহায্য নেবেন, এই দ্বন্দ্ব। সোজা কথা, এই প্রশ্নটা আপনাকেই নিজেকে করতে হবে। আপনার কি সেই জ্ঞান আছে? আপনার কি সেই রিসোর্স আছে? আপনি কি এতটা গবেষণা করতে পারবেন কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, কোন ইনভেস্টমেন্টটা করবেন, কোন ইনভেস্টমেন্টে কতটা ঝুঁকি আছে? আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট ভেন্যুর গভীরভাবে স্টাডি করতে পারেন, বিভিন্ন অ্যাসেট ক্লাস এবং অ্যাসেট অ্যালোকেশন যদি আপনার বোধগম্য হয়, তাহলে আপনি নিজেই ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যদি এই জিনিসগুলো আপনার জানা না থাকে বা আপনি এগুলো নিয়ে স্বচ্ছন্দ না হন, তাহলে অবশ্যই আপনাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাহায্য নেওয়া উচিত।
এটাই ছিল চ্যাপ্টার 1 থেকে সবকিছু। এখন আমরা কিছু প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ নিয়মিত আয়ের সুযোগ দেয় না? রিয়েল এস্টেট, ফিজিক্যাল গোল্ড, স্টকস না ডিবেঞ্চার্স? তাহলে উত্তর হচ্ছে ফিজিক্যাল গোল্ড। যখন আমরা সোনা ফিজিক্যালি রাখি, বাড়িতে রেখে দিই, তখন সেটা আমাদের নিয়মিত কোনো আয় দেয় না। কিছু রিয়েল এস্টেট প্রজেক্ট আছে যেখানে আমরা নিয়মিত আয় পেতে পারি, স্টকসে ট্রেডিং করে আমরা আয় করতে পারি এবং ডিবেঞ্চার্স আমাদের সুদ দেয়। প্রশ্ন নম্বর 2, নিম্নলিখিত কোন সম্পদ শ্রেণীগুলি বিনিয়োগ ছাড়াও ভোগের উদ্দেশ্যে কেনা যেতে পারে? রিয়েল এস্টেট, স্টক, বন্ড বা ডিবেঞ্চার্স? আমরা স্টক, বন্ড এবং ডিবেঞ্চার্স ভোগ করতে পারি না। আমরা রিয়েল এস্টেট ভোগ করতে পারি। আমরা একটি বাড়ি কিনে সেখানে থাকতে পারি। আমরা সেটিকে ভোগ করতে পারি। তৃতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোনটির কারণে মুদ্রার ক্রয় ক্ষমতা পরিবর্তিত হয়? অ্যাসেট অ্যালোকেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনফ্লেশন, ডাইভার্সিফিকেশন? যেমনটা আমরা ভিডিওতে আগেও দেখেছি, ইনফ্লেশনের কারণে ক্রয় ক্ষমতা কমে যায়। রিয়েল রেট অফ রিটার্ন এবং ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন কি? উত্তর হলো ডি, সেই রিটার্ন যা বিনিয়োগকারী ইনফ্লেশন সমন্বয়ের পর পান। যদি কোনো ফিক্সড ইনকাম আপনাকে 7% দেয় এবং ইনফ্লেশন হয় 6%, তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন হয় 1%। যখন অর্থনীতিতে সুদের হার বাড়ে, তখন বিদ্যমান বন্ডের দাম বাড়ে, ওঠানামা করে নাকি কমে যায়। যেমনটা আমরা ভিডিওতে দেখেছি, অর্থনীতিতে যদি সুদের হার বাড়ে তাহলে বন্ডের দাম পড়ে যায়। অর্থনীতিতে বন্ডের দাম এবং সুদের হারের মধ্যে একটি উল্টো সম্পর্ক রয়েছে। তাহলে এটাই ছিল চ্যাপ্টার 1 থেকে সবকিছু। চ্যাপ্টার 2 ভিডিও দেখতে এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো টপিকে আরও ব্যাখ্যা বা অন্য কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ। আমি মনোজ, সেন্টার শালা থেকে বিদায়।